আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি আপনাদের খুবই সুপরিচিত চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর আব্দুল নূর তুষারকে। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নতুন সরকার এসেছে, নতুন সরকারকে নিয়ে অনেক আলোচনা করছেন। নতুন সরকার তাদের কার্যকালও শুরু করে কাজও শুরু করে দিয়েছেন। মন্ত্রীরা এর মধ্যে অফিস করেছেন, দুদিন দেখলাম। এবং এর মধ্যে দুইজন মন্ত্রী এরই মধ্যে দুদিনের মধ্যে এই দুজন মন্ত্রী মোটামুটি তাদের বক্তব্য দিয়ে ভাইরালও হয়ে গেছেন। একজন ববি হাজ্জাজ, উনি শিক্ষা প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে এখন নাকি বিদেশ থেকে লোকজন বাংলাদেশে আসবে পড়াশোনা করার জন্য। অসাধারণ একটা প্রত্যাশা ওনার। আর আরেকজন তো বলেছেন যে চাঁদাবাজি যেটা হয়, সমঝোতার ভিত্তিতে যেটা হয়, সেটাকে চাঁদা বলা যায় না। তো এটা কি আপনার কি পরামর্শ সরকারের প্রতি, যে এদেরকে কি থামাতে হবে নাকি এটাকে আরো জোরে সোরে প্রচার করতে হবে? আমি নতুন সরকারকে বলবো, প্রথমেই যেটি করতে হবে, মন্ত্রীরা যাতে আহ আবল তাবল বক্তৃতা বা বক্তব্য না দেন, এই জন্য সকল মন্ত্রী এবং যারা এই দলকে রিপ্রেজেন্ট করবেন মিডিয়াতে, এদেরকে আমি মনে করি একটি প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া উচিত। কোন কোন বিষয়ে তারেক রহমানের নির্দিষ্ট প্রতিশ্রুতি আছে এবং তিনি কোন কোন বিষয়ে সবাইকে সতর্ক করেছেন, এই বিষয়গুলি তাদেরকে মনে করিয়ে দিতে হবে। তাদের মুখ ফসকে বের হয়ে যাওয়া যে কোনো কথা কিন্তু দলের জন্য এবং সরকারের জন্য ক্ষতিকর হবে। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, তাদের উচিত এই যে সকল মন্ত্রীকে বক্তব্য দিতে না দিয়ে প্রতিটি মন্ত্রণালয়ে প্রেস সামলানোর জন্য লোক রাখা। প্রত্যেক মন্ত্রণালয়ে পিআর আছে, কিন্তু পিআর অফিসার আছে, পাবলিক রিলেশনের জায়গা আছে, কিন্তু তারা পাবলিক রিলেশন না করে মন্ত্রীরা টেলিভিশনকে ফেস করেন। মন্ত্রীরা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া এবং মন্ত্রীরা তাদের মন্ত্রণালয়ের কর্মসূচি ছাড়া অন্য কোনো ব্যাপারে এই যে এসে টিভির সামনে বসে পড়েন, এটাকে কমিয়ে আনতে হবে। কারণ সেখানে সাংবাদিকরা নানা ধরনের প্রশ্ন করবেন, মন্ত্রীর এলাকা নিয়ে প্রশ্ন করবেন, মন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রশ্ন করবেন, আহ বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন করবেন। সব প্রশ্নের উত্তর মন্ত্রীর কাছে রেডি থাকে না। অতএব এইসব প্রশ্নের উত্তর তারা সব দিয়ে দিতে চান। তারা মনে করেন যে এটা আমি এখন উত্তর দিতে পারছি না অথবা আমি উত্তর দিব না, এই কথা বলাটা ঠিক না। আমি মনে করি যে এই কথাটা বলাও মন্ত্রীদেরকে শিখতে হবে। তারা যদি রেডি না থাকেন, তারা যেন উত্তর না দেন, কারণ উত্তর দিয়ে ঘাপলা বাঁধানোর চাইতে জেনে এসে উত্তর দেওয়া ভালো। আরেকটি বিষয় আমি একটু পরামর্শই দিতে চাই, সেটা হচ্ছে ভালো ভালো ছেলে মেয়েরা আছেন যারা মিডিয়াকে হ্যান্ডেল করতে পারেন, জার্নালিজমে পড়াশোনা করা মানুষ আছেন, বহুদিন মিডিয়াতে কাজ করা লোকজন আছেন। প্রতিটি মন্ত্রণালয়ে মিডিয়া হ্যান্ডেল করার জন্য এরকম ব্যক্তিকে চাকরির ভিত্তিতে নিয়োগ দিতে পারলে, অথবা দলও যদি তাদেরকে একটা নিয়োগ দিয়ে দেয়, মন্ত্রী তো কোটাও আছে, মন্ত্রী চাইলে নিজের কোটায় মানুষ নিয়োগ দিতে পারেন টেম্পোরারিলি, চুক্তি ভিত্তিক। আমি মনে করি এই নিয়োগগুলি দেওয়া উচিত। দিলে পরে যেটা হবে, এই মিডিয়া হ্যান্ডেল করলে যদি কোনো অসুবিধা হয়, সেই লোকটা তার চাকরি হারাবে। আর এই মিডিয়া হ্যান্ডেল সে করবে এবং এটার জন্য সে চাকরিতে থাকবে। এটা হোয়াইট হাউসে আছে, এইটা সিনেটররা এরকম লোক রাখেন, কংগ্রেসম্যানরা এরকম লোক রাখেন, বিদেশি এমপিরাও তাদের অফিসে এরকম লোক রাখেন। তারা টিভি ক্যামেরা খুললেই সামনে গিয়ে বসে পড়েন না। মন্ত্রীদের মনে রাখতে হবে যে তারা টিভি স্টার না, তারা টেলিভিশনে এন্টারটেইনার না, তারা টেলিভিশনের মানে জার্নালিস্টও না। অতএব তাদের যে টিভি ক্যামেরা দেখলেই তাদের যে চলে যাওয়া এবং টেলিভিশন চ্যানেলের জন্মদিনের দিন ফুল হাতে গিয়ে টিভি চ্যানেলে উপস্থিত হওয়া, এই দুইটাই কমিয়ে দিতে হবে। তারা যাবেন দাওয়াত পেলে এবং তারা কথা বলবেন, তারা টক শোতে যাবেন, তারা তাদের কোনো বক্তব্য ডিসেমিনেট করতে হইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। কিন্তু প্রত্যেক দিন এসে সাংবাদিকদের সামনে প্রশ্নের উত্তর দেওয়ার যে একটা রীতি, যেটা আওয়ামী লীগ করতো, এবং এই যে একটা প্রেস পাওয়ার, একটা প্রচারণা পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, এটা একদম বাদ দিতে হবে। মন্ত্রীদেরকে যেন প্রেস প্রতিদিন না পায়, দরকার বোধে পাবে, দরকার বোধে পাবে না। মন্ত্রী ঠিক করবে যে সে প্রেসের সামনে যাবে কি যাবে না। আমি একটা শেষ প্রশ্ন করতে চাচ্ছি, এটা একদম আমাদেরই পার্সোনাল আর ববি প্রশ্নের হাজাজকে মধ্যে নিয়ে আমি দিয়ে। একটু বলে দিই আপনাকে, ববি হাজাজের জি। আশাটা আমিও করি। কারণ বাংলাদেশের আশেপাশে মিয়ানমার আছে, নেপাল আছে, ভুটান আছে। নেপাল থেকে কিন্তু প্রচুর ছেলে মেয়ে ডাক্তারি পড়তে, ডেন্টিস্ট্রি পড়ে, কৃষি বিশ্ববিদ্যালয়ে আসে, এমনকি ইউনিভার্সিটি তো আসে। তো নেপাল আছে, ভুটান আছে, আফগানিস্তান আছে, এমনকি পাকিস্তানও আছে, এমনকি ভারতও অনেক ছাত্রছাত্রী আছেন যারা ভারতের পড়াশোনা করার সুযোগ পান না অথবা ভালো ইউনিভার্সিটিতে পড়তে সুযোগ পান না। এরা কিন্তু বাংলাদেশে এসে পয়সা দিয়ে পড়তে পারেন। এবং আমরা একই সঙ্গে মিডল ইস্ট থেকে মানুষ আনার সম্ভাবনা আছে, আফ্রিকা থেকে ছাত্রছাত্রী বাংলাদেশে আনার মতো সম্ভাবনা আছে। অতএব আমরা যদি প্রপার ইনস্টিটিউশন তৈরি করতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা বেচার সুযোগ আছে। এক সময় কৃষি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলি বিদেশিদেরকে পড়াতো। মালয়েশিয়ার কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের
স্নাতক এবং মাস্টার্স ছিলেন, এবং আহ, আমাদের ভুটানের এই যে লোটে শেরিং, উনি কিন্তু আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। অতএব এটা জি সম্ভব যদি আমরা চেষ্টা করি। তবে ববিকে আমি বলবো, উনি বলেছেন একটা জায়গা উনি তারেক রহমানের উম্মত, এরকম শব্দ ব্যবহার না করা ভালো। এইগুলা ব্যবহার করলে অতি উৎসাহে এগুলি ব্যাকফায়ার করতে পারে। এবার আপনার প্রশ্নটা, শেষ প্রশ্ন। জি, আমি শেষ প্রশ্ন করছি। আমাদেরই সঙ্গে বিভিন্ন সময় টক শোতে থাকতেন আপনার মানে মেডিকেলের ছোট ভাই ডাক্তার জাহিদুর রহমান। উনি সরকারের একজন উপদেষ্টা হয়েছেন। এটা নিয়ে নানাজন, কেউ খুশি, কেউ আনন্দিত, কেউ বলছেন যে এখন বোঝা যাচ্ছে উনি কেন সরকারের সঙ্গে, সরকারের মানে বিএনপি দালালি করছেন, এই নানা ধরনের কথাবার্তা। তো ওনার তো একটা পলিসি থাকতেই পারে। তো এই জাহিদুর রহমানের উপদেষ্টা হওয়াটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? আমি জাহিদ সম্পর্কে বলি, জাহিদ শিক্ষিত, মার্জিত, এবং জাহিদ প্রচুর পড়াশোনা করে, তার বিভিন্ন বিষয়ে তার জানাশোনা আছে। এরকম একজন লোক উপদেষ্টা হলে কোনো অসুবিধা নাই। মানুষের আপত্তিটা হচ্ছে এই জায়গাতে, যে সে যেহেতু সমালোচকের জায়গায় ছিল, আলোচকের জায়গায় ছিল, সবাই তাকে এখন বলতে শুরু করেছে সে বিএনপির পক্ষ নিয়েছে, আগে থেকে সে বিএনপির মধ্যে ছিল, এইসব বলার চেষ্টা করছে। যদি সে আগে থেকে বিএনপির সঙ্গে থাকেও, সে কিন্তু রাজনীতি করতো, সে কিন্তু মাহমুদুর রহমান মান্না সাহেবের দলে ছিল। তো রাইট। সেইখান থেকে সে যদি একটা লক্ষ্য স্থির করে থাকে যে সে ভবিষ্যতে দল বদলাবে অথবা বিএনপিকে সাহায্য করবে, যেটা মাহমুদুর রহমান মান্না সাহেবও করতে চেয়েছিলেন, সেটাতে আমিও কোনো ভুল দেখি না। তৃতীয়ত, আরেকটা জায়গায় মানুষ বলতে পারে যে উনি তো বাইরে অনেক সম্মান পাচ্ছিলেন, উনি কেন দলীয় হয়ে যাবেন? এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। কেউ যদি দলীয় হতে চায় সে হতে পারে, সে দলের মধ্যে থেকে বা দলের ভিতরে থেকে সে দলকে ঠিক করার চেষ্টা করতে পারে, অথবা সে কিন্তু দলে যোগ দেয় নাই এখনো, সে উপদেষ্টা। এটা তো প্রধানমন্ত্রীর পছন্দে সে উপদেষ্টা হয়েছে। অতএব জি সে বাইরে থেকেও একজন ইন্ডিপেন্ডেন্ট উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে কোনো ভালো কাজ যদি করাতে পারে, কোনো ভালো কাজের ইচ্ছাও সে সেখানে যেতে পারে। কেননা প্রধানমন্ত্রী তো আপনার আর আমার উপদেশ এইভাবে সরাসরি নিতে চান নাই, তিনি চেয়েছেন জি জাহিদেরটা। অতএব জাহিদ সুযোগ পেয়েছে, সে যদি এই পরামর্শটা দিতে পারে আমাদের জন্য ভালো। আমরা জাহিদকে বলতে পারি যে এই এই জিনিসগুলি আপনি দেখতে পারেন জাহিদ, যে জি এই এই জিনিসগুলো যদি প্রধানমন্ত্রীকে বলতে পারেন। তো এইটা আমি মনে করি না কোনো নেগেটিভ কিছু। তবে আমি সবসময় ভাবি যে মানুষ যখন এরকম জায়গাতে চলে যায়, তখন দলের চাপে, তার সতীর্থদের চাপে, নানান ভাবে ধীরে ধীরে দলীয় হয়ে ওঠে। আমি জাহিদকে আশা করব যে সে যদি দলকে সমর্থনও করে, সে যেন অন্ধ সমর্থক না হয়। সে যেরকম আগেও সমালোচনা করতো সেরকম সমালোচনা করে। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা আশা করব যে তিনি যেমন সমালোচনা গ্রহণ করার একটা মানসিকতা দেখিয়েছেন, তিনি যেন তার উপদেষ্টাদের কাছ থেকেও আলোচনা ও সমালোচনা দুইটাই নেন। এই কারণে যে আগের সরকারের প্রধানমন্ত্রী একটি বড় সমালোচনা ছিল যে উনি প্রশংসা ছাড়া, তেল ছাড়া অন্য কিছু পছন্দ করতেন না। তো সেই জায়গাতে যেন আমাদের নতুন প্রধানমন্ত্রী না যান। আমি আশা করব যে জাহিদের মতো আরো উপদেষ্টা যদি তিনি নেন, তাতে কোনো অসুবিধা নাই। যারা যারা উপদেষ্টা হতে চায় তারা হবে। আমি আশা করব জাহিদ পজিটিভ অবদান রাখবে এবং পুরনো উপদেষ্টাদের মতো বিতর্কিত হবে না। পুরনো উপদেষ্টাদের মতো তার যে জনসমর্থন অথবা জনপ্রিয়তা কমবে না। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। বিভিন্ন বিষয়ে আপনার মন্তব্য আমার মনে হয় দর্শকদের মনে নতুন চিন্তার জন্ম দিতে পারে। আপনি ভালো থাকবেন, প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।